KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, প্রেজেন্টেড বাই 1x ব্যাট। আর আজ জয়দা যে বিষয় নিয়ে আলোচনা হবে, যে 43 বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি, আর তার জন্মদিনকে আরো মধুর করে তুলতে জানি গতকাল রাত 12টা নাগাদ তার স্ত্রী এবং আমাদের যে ভাইজান সলমান খান তারা কিন্তু তার জন্মদিন উদযাপন করেছেন। আর যেহেতু আজ তার জন্মদিন, তাই আজকে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে স্বাভাবিকভাবেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা হবে। জয়দা, প্রথমেই তোমার থেকে যেটা জানতে চাইবো, যে যখন মহেন্দ্র সিং ধোনি শুরু করলো, প্রথম দিনকার সময়গুলো ঠিক কেমন ছিল? একদমই, দেখো অনন্যা, প্রথমে মহেন্দ্র সিং ধোনিকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, তার আজ জন্মদিন, স্পেশাল ডে। এবং মহেন্দ্র সিং ধোনি যেন একটা সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু চলছে, এখনও চলছে। তিনি নট আউট রয়েছেন এখনও অবধি, তার কেরিয়ার এখনও শেষ হয়নি। এবং আইপিএল, আরও একটা আইপিএল খেলবেন কিনা সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে মহেন্দ্র সিং ধোনি যেহেতু নামটা, সেটা নিয়ে কোনো রকম প্রেডিকশন করা চলে না। তুমি বললে যে প্রথম দিককার দিনগুলো কেমন ছিল, অনেকেই জানি, আবার অনেকে জানি না। মহেন্দ্র সিং ধোনি বাবা মা, মানে তারা আসেন 1964 সালে রাঁচিতে, উত্তরাখণ্ডী ছিলেন তারা, এবং রাঁচিতে এসে একদম মধ্যবিত্ত ফ্যামিলি বলতে যেটা বোঝায় আর কি। মহেন্দ্র সিং ধোনি কিন্তু সেই ফ্যামিলির ছেলে, এবং কেউ কল্পনাও করতে পারেনি যে ভারতীয় দলের হয়ে কোনোদিন মহেন্দ্র সিং ধোনি খেলবেন। তার বাবা মিকন পাবলিক সেক্টরে কাজ করতেন, এবং প্রথম মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু যিনি অবজার্ভ করেছেন তিনি কেশব ব্যানার্জি। স্কুলে তিনি ফুটবল খেলতেন, মহেন্দ্র সিং ধোনি গোলকিপার ছিলেন। আর তার ডাইভ দেখে, মানে যেভাবে তিনি সেভ করতেন না, সেটা দেখে যখন ক্লাস 6-এ পড়তেন তখন কেশব ব্যানার্জি তার কাছে যান এবং তাকে গিয়ে বলেন যে ক্রিকেট খেলতে চাও তুমি, উইকেট কিপিং করবে? কারণ সেই সময় স্কুল টিমের একজন উইকেট কিপার কোনো কারণে ছিল না, যার জন্য মহেন্দ্র সিং ধোনিকে অফারটা দেয়। এবং তারপর মহেন্দ্র সিং ধোনি রাজিও হয়ে যান, এবং তারপর মানে যেরকম গতানুগতিক চলতে থাকে আর কি, একের পর এক। তবে সবার প্রথমে তিনি যখন মানে তিনি যে ছাপটা ফেলেছিলেন সেটা 1997 সাল, 16 বছর বয়স, মহেন্দ্র সিং ধোনি ডাবল সেঞ্চুরি করেন, এবং ডাবল সেঞ্চুরি করেন সাব্বিরকে নিয়ে। সেই সময় তার সঙ্গে খেলতেন সাব্বির, এবং সাব্বির আর মহেন্দ্র সিং ধোনির এই পার্টনারশিপের পর কিন্তু অফার আসতে শুরু করে মহেন্দ্র সিং ধোনির কাছে। এবং মহেন্দ্র সিং ধোনি এরপরে সেইলের হয়ে খেলেন, এবং যেই সময় সেইলের হয়ে খেলতেন সেই সময় তার স্টাইপেন্ড ছিল 625 টাকা, ভুল বলছি না, 625 টাকা। প্র্যাকটিসে না আসলে 25 টাকা কেটেও নেওয়া হতো। তারপর সেইল থেকে যায় সিসিএলে, যেহেতু তিনি সেই সময় ওই লোকাল ক্রিকেটে ম্যাচ উইনার, 2200 টাকা করে দেওয়া হতো, এবং তার জন্য 200 টাকা বেশি। মানে মহেন্দ্র সিং ধোনি যেহেতু ম্যাচ উইনার ছিলেন, 200 টাকা বেশি। মানে এই মহেন্দ্র সিং ধোনি আজকে যেখানে দাঁড়িয়ে, মানে প্রথম দিককার দিনগুলো কিন্তু এরকম ছিল। এইভাবেই যাত্রাটা শুরু হয়। প্রথম তাকে লক্ষ্য করেন কেশব ব্যানার্জি, এবং তারপর তার অ্যাচিভমেন্ট, তার ভালো ক্রিকেট খেলা, এবং তারপর একের পর এক অধ্যায়। জয়দা, ভারতের যে প্রাক্তন অধিনায়ক এই মহেন্দ্র সিং ধোনি, তাকে নিয়ে আজকে আমরা কত কথা বলছি, কারণ তার আজকে বিশেষ দিন। এবার সে যে তার মধ্যে যে প্রতিভা আছে, এটা তো কেউ একটা শনাক্ত করেছিল, কারণ না হলে তো প্রতিভা লুকোনো প্রচুর মানুষ থাকে। কিন্তু ধোনির ক্ষেত্রে দেখা গেছে সেই প্রতিভাটা আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। তো এটা শনাক্ত করলো কে? তার তো নাম না জানলেই নয়। একেবারেই, তার নাম হচ্ছে প্রকাশ পোদ্দার। 1960-এ ভারতের হয়ে খেলতেন, এবং সেই সময় যখন তার ট্যালেন্টটাকে খুঁজে বের করেছেন, মহেন্দ্র সিং ধোনি নামক একজন ক্রিকেটার রয়েছে, সেই সময় তিনি একটি ইনিংস দেখেছিলেন। মহেন্দ্র সিং ধোনি খুব বেশি রান করেনি, না 50 করেছেন, 100 করেছেন, 29 রানের একটা ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবং প্রকাশ পোদ্দারের মনে হয়েছিল যে এই ব্যাটার আগামীতে শাসন করবে বিশ্ব ক্রিকেট। এবং তিনি তারপর সেই সময় দিলীপ ভেঙ্কসরকরকে বলেন যে এরকম একজন ক্রিকেটার রয়েছে ঝাড়খণ্ডের, মহেন্দ্র সিং ধোনি, যিনি অ্যাটাকিং ব্যাটার, উইকেট কিপার হিসেবে 50-50, তবে যে স্টাইলে ব্যাটিং করেছে সেটা কিন্তু অবশ্যই মানে আগামীতে একজন বড় ক্রিকেটার হতেই পারেন। তারপর দিলীপ ভেঙ্কসরকর কিরণ মোরেকে দায়িত্ব দেন। কিরণ মোরে তারপরে মহেন্দ্র সিং ধোনি দেখার জন্য তিনি জামশেদপুরে যান, এবং সেখানে একটি ম্যাচ দেখেন। সেখানে আমি যদি ভুল না হই, ঝাড়খণ্ড বনাম ওড়িশা ম্যাচ হচ্ছিল, এবং মহেন্দ্র সিং ধোনি সেই ম্যাচে কিন্তু 100 রান করেন। এরপর দিলীপ ট্রফি
ফাইনালে কিরণ মোড়ে প্রণব রায়কে বলেন যে মহেন্দ্র সিং ধোনি যেন উইকেট কিপিং করে, কারণ ইস্ট জোনের খেলা হচ্ছে, ইস্ট জোন ভার্সেস নর্থ জোন এবং দীপ দাশগুপ্তও রয়েছে, তাই তিনি আগে থেকেই বলে রাখেন যে প্রণব রায়কে মহেন্দ্র সিং ধোনি যেন তেন প্রকারেণ তাকে যেন উইকেট কিপিং করানো হয়। এবং তারপর সেই ম্যাচে 5টি ক্যাচ এবং আমি যদি ভুল না হই 47 বলে 60 রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। আর কিরণ মোড়েরও মনে হয় যে না, এই ছেলেটি কিন্তু আগামীতে ভারতীয় উইকেট কিপার ব্যাটার হতে পারে এবং তারপরে ভারতীয় এ দলের সুযোগ পায়। ভারতীয় এ দলে পাকিস্তানের এর বিরুদ্ধে তার দুরন্ত ইনিংস, সন্দীপ পাটিল ওই সময় ভারতীয় এ দলের কোচ ছিলেন, তারও মনে হয়েছে যে মহেন্দ্র সিং ধোনি অন্য ধাতুতে গড়া এবং যেহেতু সেই মধ্যবিত্তনা রয়েছে তার মধ্যে একই সঙ্গে একটা কিছু অ্যাচিভ করার জন্য কিন্তু সবসময় তিনি ঝাঁপান। এবং অবশ্যই তার বাবা একদম মধ্যবিত্ত ফ্যামিলি, বা তার বাবা চাইতেন যে একটা সরকারি চাকরি হবে, মাস গেলে একটা ফিক্সড স্যালারি হবে। তিনি যখন চাকরি পানও রেলওয়ে ডিপার্টমেন্টে, তখন তার বাবা বলেছেন তাকে যে এতদিনে তোর ক্রিকেট খেলাটা সার্থক হলো, কিন্তু সেই টাকা, যে স্যালারি 3000 টাকা স্যালারি পেতেন, সেই টাকায় মহেন্দ্র সিং ধোনি থামবার পাত্র নয় এবং তিনি চাকরিটা ছেড়েও দিয়েছিলেন। এবং তিনি ভাবছিলেন যে আমি এমন কিছু করব যেটা বাকিদের থেকে আলাদা হবে। এবং তারপর তো আমরা দেখতেই পাই যে কীভাবে তিনি অবতীর্ণ হন। এবং মহেন্দ্র সিং ধোনি হয়তো জেনারেশনে একবারই জন্মায় এবং সেলুট মহেন্দ্র সিং ধোনিকে। আজ 3টে আইসিসি ট্রফি বলো, 5টি আইপিএল ট্রফি বলো, কি বলবো, চ্যাম্পিয়ন্স লিগের 2টো ট্রফি, মানে সব ট্রফি তার শোকেসে সাজানো রয়েছে। মহেন্দ্র সিং ধোনি, ওই জন্যই বললাম যে হয়তো 100 বছরে একবারই জন্মায়। আমরা তো প্রাক্তন অধিনায়কের ফ্ল্যাশব্যাক নিয়ে আলোচনা করছি, তো তোমার চোখে এই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারে একদম সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা, মানে তোমার চোখে কোনটা মনে হচ্ছে যে এটা সেরা মুহূর্ত হতে পারে? দেখো, মহেন্দ্র সিং ধোনি আসলে এত বড় একটা নাম, এত বছর ধরে তিনি খেলেছেন, এখনও খেলছেন মহেন্দ্র সিং ধোনি, এখনও মানে কি বললাম প্রথমে যে একটা সিনেমা মনে হচ্ছে যেন একটা ওয়েব সিরিজ দেখছি, ওয়েব সিরিজটা শেষ হওয়ার নামই করছে না। এবং তুমি যেটা বললে যে সেরা মুহূর্ত কি হতে পারে, মহেন্দ্র সিং ধোনির বেশ কিছু মুহূর্ত, তার মধ্যে একটা দুটো আমি বলতে চাই। তিনি যখন কেরিয়ার শুরু করেন, প্রথম 5 ম্যাচে 22 রান এবং মানে ছেড়েই দিয়েছিলেন আশা যে হয়তো পরবর্তী ম্যাচে সুযোগ নাও হতে পারে। 2004 সালে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এবং ভাইজ্যাকে তাকে 3 নম্বরে পাঠান সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই সময়ের ক্যাপ্টেন। বোল্ড ডিসিশন, এবং এই ডিসিশনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেয় মহেন্দ্র সিং ধোনিকে। এবং সেই ভাইজ্যাকে গিয়ে মহেন্দ্র সিং ধোনি 148 রানের ইনিংস খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। আর ভাইজ্যাকে যেন নতুন তারকার জন্ম হয় মহেন্দ্র সিং ধোনি। দেখো, প্রথমে আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনি ভালো ক্রিকেটার, তিনি রান করতে জানেন, প্রচুর রান করতে পারেন, তখন তার পরীক্ষাটা কিন্তু ইজি হয়ে যায়। কিন্তু তখন যখন এই 148 রানটা মহেন্দ্র সিং ধোনি করেছিলেন, সেই সময় মহেন্দ্র সিং ধোনি কেউ চিনতেন না। 5 ম্যাচে 22 রান, মানে পাড়ার তার হয়তো যারা শুভাকাঙ্ক্ষী তারা হয়তো চাইতেন যে মহেন্দ্র সিং ধোনি খুব ভালো রান করুক, কিন্তু আদার্স মানে ভারতবর্ষের জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি কে 5 ম্যাচে 22 রান, হায়েস্ট 12 রান খুব সম্ভবত বাংলাদেশের বিরুদ্ধে, মানে ফিনিশ, ওখানেই কেরিয়ার শেষ। যদি ওই ইনিংসটা না হতো, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও তিনি কৃতজ্ঞ যে সেই সময় 3 নম্বরে সৌরভ গঙ্গোপাধ্যায় নাম ছিলেন। সৌরভ কিন্তু নিজেকে নামিয়ে আনেন এবং তারপর মহেন্দ্র সিং ধোনিকে প্রমোট করেন, যার ফলে তিনি 148টা করেন। এবং সেখান থেকে কিন্তু একদম মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে ধারণাটাই বদলে যায়। সেই লং হেয়ার স্টাইলের মহেন্দ্র সিং ধোনি আজও মনে পড়ছে, সেই 2004 সালে ভাইজ্যাকে যে ইনিংসটি খেলেছিলেন। এবং সেটাই বলার যে অনন্য, তুমি যে অ্যাঙ্কারিং করছো, অ্যাঙ্কারিং তুমি যদি যখন ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছো, তখন সেই পরীক্ষাটা কিন্তু কঠিন। যখন অলরেডি 3 বছর অ্যাঙ্কারিং করে ফেলেছো, সেই সময় কিন্তু সবাই জানে অনন্য ভালো অ্যাঙ্কার। তো এটাই বলার যে মহেন্দ্র সিং ধোনির স্পেশাল মুহূর্ত বললে সেই 148 পাকিস্তানের বিরুদ্ধে। আরও স্পেশাল মুহূর্ত যদি বলি তাহলে 183 শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে, তারপরে 2011 ফাইনাল, এটা তো বলার কিছু নেই, অলরেডি স্ক্রিনে দেখাচ্ছে সেই ম্যাচের ছবি। 91 অনেক মুহূর্ত। এবং আমি মনে করি যে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তো সব কিছু অ্যাচিভ করেছেন, তবে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংসটা বোধ হয় ভাইজ্যাকে করা 148। তিনি তো আজ এখন আমাদের কাছে প্রাক্তন অধিনায়ক, কিন্তু তারপরও তিনি খেলছেন। তো এই যে তিনি অধিনায়ক হবেন, এই সিদ্ধান্তটা কার, মানে কে নিয়েছিলেন এই সিদ্ধান্ত? এটাও একটা ইন্টারেস্টিং, যে সময় মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করা হবে এটা মানে ডিসাইড করা হয়, সেই সময় মানে ডিসাইড মানে করা হচ্ছিল না তিনি হবেন কি হবেন না। প্রথম শরদ পাওয়ার সেই সময় সচিন টেন্ডুলকারকে বলেন, জিজ্ঞেস করেন যে তুমি ভারত অধিনায়ক হোক, সচিনকে প্রথম অফার দেওয়া হয়।
এবং যুবরাজ সিংও বলেছিল সচিনের কথা, যে সচিনকে পাজিকে বলো যে ভারতের ক্যাপ্টেন নিতে, কারণ সেই সময় 2007 বিশ্বকাপ শেষ হয়েছে। 2007 বিশ্বকাপ মানে 50 ওভারের বিশ্বকাপের কথা বলছি। ভারতের ভরাডুবি হয়, মানে ভারতীয় ক্রিকেট টালমাটাল। ভারত T20 বিশ্বকাপ খেলতে যাবে সাউথ আফ্রিকায়, কে ক্যাপ্টেন হবে? তখন সচিন টেন্ডুলকার বলেন যে মহেন্দ্র সিং ধোনিকে আপনারা পরীক্ষা করুন, আমি ক্যাপ্টেন হব না। মহেন্দ্র সিং ধোনির মধ্যে কিন্তু গেম রিডিং পাওয়ারটা অসামান্য। আমি যখন স্লিপ কর্নারে দাঁড়াতাম সেই সময় তার থেকে যেসব টিপসগুলো, মানে তিনি যেসব কথাগুলো বলতেন বা পরামর্শ দিতেন যে ফিল্ড এইভাবে সাজানো উচিত, এই এখন একে বোলিং দেওয়া উচিত, আমার মনে হয়েছে যে মহেন্দ্র সিং ধোনির মধ্যে কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল রয়েছে এবং মহেন্দ্র সিং ধোনিকে অবশ্যই কিন্তু ব্যাক করা উচিত এক্ষেত্রে। আর তারপর রাহুল দ্রাবিড়, মানে বিদায়ী ক্যাপ্টেন, তিনিও বলেন যে মহেন্দ্র সিং ধোনির মধ্যে একটা ব্যাপার রয়েছে, মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করলে কিন্তু সেটা খুব একটা খারাপ হবে না। তারপর সর্বসম্মতিক্রমে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হন এবং 2007-এ সেই পরন্ত বিকালে জোহান্সবার্গে আমরা দেখি যে T20 বিশ্বকাপ জয়, তারপর কমনওয়েলথ ব্যাংক সিরিজ জয়, তারপরে 2011-তে 50 ওভার বিশ্বকাপ জয়, 2009-তে ICC টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসে ভারতীয় দল। যদিও এটার জন্য আমি সৌরভকে বেশি ক্রেডিট দেবো, সৌরভ গাঙ্গুলিকে, কারণ তিনি 7 থেকে 2 নম্বরে নিয়ে গিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি অবশ্যই মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে শীর্ষে আসে টেস্ট র্যাঙ্কিংয়ে। তারপর 2013-তে আমরা জানি ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। এবং কখনও মহেন্দ্র সিং ধোনির, মানে আমি যখনই কভার করেছি বা টেলিভিশনে দেখেছি, কখনো কিন্তু ম্যাচ জয়ের পর একটা সেই উচ্ছ্বাস, সেই ব্যাপারটা কিন্তু নেই, মানে একদম কুল, মানে জেতাটা যেন তার অভ্যাস, মানে এটা যেন রুটিন, মানে আমরা যেমন ঘুম থেকে উঠি ব্রাশ করি সেরকম একটা রুটিন, জিতবই তো, এটা হারার জন্য আমি এসেছি নাকি। তবে ফার্স্ট টাইম চাইল্ডিশ এক্সটেসি দেখি 2013 সালে, যখন সেই ইংল্যান্ডকে হারিয়ে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। আর শেষটা বোধহয় খুব একটা ভালো হয়নি, মানে 2019 বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির, এখনও মনে পড়ে গ্রাফটেডের সেই রান আউট, মহেন্দ্র সিং ধোনি আউট হলেন এবং নিজেকে বোধহয় ক্ষমা করতে পারেননি এবং তারপর সেনাবাহিনীতে চলে যান। মহেন্দ্র সিং ধোনি কী ধরনের মানুষ, মানে মানুষ হিসেবে কতটা বড়, এটার আরেকটা কিন্তু রূপ মহেন্দ্র সিং ধোনি, যে ভারতকে ফাইনালে পৌঁছাতে পারলাম না, কারণ গোটা দেশ তাকিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দিকে। সেই মানে রান আউট সেমিফাইনালে, বৃষ্টি ভেজা সেই সেমিফাইনাল, এবং তারপর কিন্তু নিজেকে মানে শুদ্ধিকরণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীতে তিনি বহুদিন সময় কাটান এবং এটাই মহেন্দ্র সিং ধোনি। সেই জন্যই বললাম যে সবুজ গালিচা তো আছেই, সবুজ গালিচার বাইরেও একটা সিনেমা মহেন্দ্র সিং ধোনি, যেটা এখনো চলছে। এবার একদম শেষ প্রশ্ন তোমার কাছে, আমাদের হাতে সময় খুবই কম। মহেন্দ্র সিং ধোনিকে ভবিষ্যতে কিভাবে দেখা যেতে পারে? মহেন্দ্র সিং ধোনি যেটাই করবেন সেটাতেই সাফল্য আসবে। আর একটা কথা বলে রাখি যে মহেন্দ্র সিং ধোনি জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য তাকে খারাপ হতে হয়েছে, তাকে আবার অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তবে একটা সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির, যেটা অনেকেই সেই সময় সমালোচনা করেছেন, তবে হয়তো ঠিক, মানে ক্রিকেটীয় স্বার্থে হয়তো ঠিক, 2008 কমনওয়েলথ ব্যাংক সিরিজ, সেই সময় রাহুল শরৎ দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় দুজন কিন্তু দুরন্ত ফর্মে ছিল। এই দুজন ক্রিকেটারকে বাদ দিয়ে দিয়েছিলেন, ভুলে গেলে চলবে না। আমরা সৌরভ গাঙ্গুলিকে যখন বাদ দিয়েছিলেন তখন আমরা বলছিলাম যে না, এটা মানে সৌরভকে তিনি সহ্য করতে পারেন না, তার সঙ্গে একটা সমস্যা রয়েছে, এটা আমরা যেমন বলেছিলাম। তবে একই সঙ্গে কিন্তু তিনি রাহুল দ্রাবিড়কেও বাদ দিয়েছিলেন, যার আন্ডারে তিনি এত বছর খেলেছেন। তাই কোথাও যেন মনে হয় যে হয়তো ক্রিকেটিং ডিসিশন ছিল এটা মহেন্দ্র সিং ধোনি আগামী বিশ্বকাপের জন্য, সেটা তিনি ট্যাকটিক্সে তৈরি করছিলেন এবং ভবিষ্যতের একটা দল গড়ার চেষ্টা করছিলেন, যার জন্য হয়তো সেই সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন না। এবং পরবর্তীতে আমরা দেখি সেটা ফ্রুটফুল। 2008 কমনওয়েলথ ব্যাংক সিরিজে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত জিতে। আমি বিশ্বাস করি সৌরভ দ্রাবিড় থাকলেও হয়তো জিততো, কিন্তু তরুণ ক্রিকেটারদের হয়তো দেখে নিতে চাইছিলেন, রোহিত শর্মাকে দেখে নিতে চাইছিলেন, গৌতম গম্ভীরকে, রবীন্দ্র থাপাকে দেখে নিতে চাইছিলেন হয়তো, তাই এই সিদ্ধান্ত ছিল মহেন্দ্র সিং ধোনির। হয়তো সেটা নিয়ে পরবর্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায় আক্ষেপও করেছেন, তবে এখন সেসব অতীত। এখন কিন্তু ধোনি আর সৌরভের মধ্যে সম্পর্ক অনেকটাই মসৃণ। আর তোমার শেষ প্রশ্নটা কী ছিল আরেকবার বলো? ভবিষ্যতে ধোনিকে আমরা কি হিসেবে দেখতে পাবো? ধোনি যে ভূমিকাতেই আসুক, ধোনি একদম যেখানেই থাকবে না কেন, মানে থাকুক না কেন, ধোনি মাতিয়ে দেবে। এবং আমি পার্সোনালি চাই যে মহেন্দ্র সিং ধোনি ভারতের কোচ হোক। রাহুল দ্রাবিড় যেমন কোচ হয়েছেন, আগামীতে মহেন্দ্র সিং ধোনি ভারতের কোচ হোক। এখন সেটা কবে হবে, কী হবে, একবার মেন্টর ছিলেন তিনি কিছু, মানে একটা টুর্নামেন্টের জন্য। তবে পার্মানেন্টলি অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় কোচ হিসেবে দেখতে চাইব। এটা অ্যাজ ক্রিকেটিং জার্নালিস্ট আমার মানে ইচ্ছে, কারণ তার যে ক্রিকেটিং ব্রেন, তার যে মস্তিষ্ক, তিনি যেভাবে ডিসিশন নেন, মানে ক্রুশিয়াল ক্রাঞ্চ টাইমে তিনি যেভাবে ডিসিশন নেন,
মহেন্দ্র সিং ধোনির মানে ব্রেনটা যেন একটা কম্পিউটার, তাই অ্যাজ কোচ তিনি সফল হবেন এইটুকু আশা করা যায়। তবে এখনও কেরিয়ার শেষ হয়নি, আইপিএল চলছে এবং এবারের আইপিএলও যেভাবে তিনি খেলেছেন, শেষে এসে যেভাবে তিনি স্ম্যাশ করেছেন, একটা ক্যামিও খেলার চেষ্টা করেছেন, উইকেট কিপার হিসেবেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মহেন্দ্র সিং ধোনি। তাই তিনি ক্রিকেটার হিসেবে থামবেন কবে সেটা অনেকের প্রশ্ন। তবে যারা ধোনি ভক্ত রয়েছে, মাহি ফ্যান্স রয়েছে, তারা কিন্তু চাইবে যে এইভাবেই চলতে থাকুক। মানে আবেগ কোথাও যেন সব কিছুকে পার করে দিচ্ছে। মানে মহেন্দ্র সিং ধোনি 43 বছর বয়স, একটা সময় তো থামতে হবে, সবাইকেই থামতে হবে। গাভাস্করকে থামতে হয়েছে, সচিনকে থামতে হয়েছে, সৌরভকে থামতে হয়েছে, ধোনিকেও থামতে হবে। তবে ওই একটা কথা বলে না যে শেষ হইয়াও হইল না শেষ, সে আভি না যাও ছোড়কে কি দিল আভি ভরা নেই। তো এই মহেন্দ্র সিং ধোনির এই রথটা চলতে থাকুক, আমরাও এনজয় করছি। শেষ হয়েও হইল না শেষ, কিন্তু এবার আমাদের শেষ করতে হবে। অনেক ধন্যবাদ তোমায় জয়দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আজকে স্টেডিয়াম বুলেটিন এই পর্যন্তই, প্রেজেন্টেড বাই 1xBet।